কি করব আমি? পুলিশ জিজ্ঞেস করলে মেসি ভাইয়ের কথা বলবো? না না, আমি কাউকে জানাবো না যে আমি মেসি ভাইকে চিনতে পেরেছি। দিদি ভাইকেও না। আচ্ছা, দিদি ভাই কেমন আছে এখন? সার্থক কোথায়? আর আমার ফোনটা? মাগো, কি হয়েছে? ঘুম ভেঙে গেল? মাথা ঘুরছে না কিছু অস্বস্তি হচ্ছে? না না, আমি ঠিক আছি। বাথরুম যাবেন? আমি একটু উঠবো। পারবেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে, বেশি করবেন না। আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে। আচ্ছা, আপনি একা একা বাথরুম যেতে পারবেন না? বেড প্যানটা দেবো? না না, আমি যেতে পারবো। আগে একটু বসে নি। দাঁড়ান, আপনার প্রেশারটা একটু চেক করতে হবে। আচ্ছা, আমার ফোনটা কোথায় আছে আপনি জানেন? হ্যাঁ, আপনার বাড়ির লোকের কাছে আছে মনে হচ্ছে। আমার আমার হাজবেন্ড, উনি কি বাইরে আছেন? আপনি একটু চুপ করে বসুন, আগে আপনার রিডিংটা নিয়ে নিন। না বাবা না, আমি কিচ্ছু বলবো না তোমাকে। তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো ও কেমন আছে? তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে বিরাট বাহাদুরির কাজ করছিলে তো। আমি এতবার বারণ করা সত্ত্বেও তুমি ওকে পারমিশন দিয়েছি। তোকে কিছু বলতে হবে না, তুই ফোনটা স্রোতকে দে। ওয়ান্ডারফুল। যার গুলি লেগেছে সে এখন ফোন নিয়ে তোমার সঙ্গে গল্প করবে? শোনো বাবা, আর যা হলো স্যার তোমার জন্য হলো, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। সার্থক, মাথাটা ঠান্ডা রাখ। এখন মাথা গরম করার সময় নয়, স্রোতকে দেখাশুনো করার সময়। একটা কথা শুনে রাখ, হসপিটাল থেকে ওকে ছেড়ে দিলে স্ট্রেট অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে আসবি, গাড়িতে নয়। থাক বাবা থাক, তোমাকে আর কনসার্ন দেখাতে হবে না। আমি জানি আমি কি করব। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সার্থক। আমি কনসার্ন দেখাচ্ছি না, আমি কনসার্ন। আমি ওকে যেতে পারমিশন দিয়েছি, উৎসাহ দিয়েছি। তার মানে কি এই যে আমি ওর মৃত্যু কামনা করেছি? যা বলছো ভেবে বলো। তোমার যদি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো স্টেবিলিটি না থাকে তাহলে আমাকে বলো, আমি যাচ্ছি গাড়ি নিয়ে ওখানে। তার মানেটা কি দাদা? তুমি এতটা দূর একা একা গাড়ি নিয়ে যাবে? তোমার এই শরীরের অবস্থা, আমি কিন্তু তোমাকে একা ছাড়বো না, আমি যাবো তোমার সঙ্গে। তুমি এখানে এসে কি করবে? যা তুমি করতে পারছো না, মাথাটা ঠান্ডা রাখতে পারছো না, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছো না, সেটা করবো। স্রোতের ওপর কনসেন্ট্রেট করবো, ওর চিকিৎসা শুশ্রূষা এটা নিয়ে ভাববো। আমার তো মনে হচ্ছে কোনো ক্রাইসিস হ্যান্ডেল করবার উপযুক্ত তুমি নও। বাবা, আমার না তোমার সঙ্গে কথা বলতেই ইচ্ছা করছে না, আমি রাখছি। তুমি আমাকে স্রোতের সঙ্গে কথা বলাবে ফোনে, এটা যেন মনে থাকে। জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কেন এরকম করছো বলো তো? আরে বাবা, ছেলেটার কি এখন মাথা ঠিক আছে নাকি? ও যা বলছে তুমি তো দুটো কথা শুনে নিতে। কি বলছে কি সার্থক? বলছে তো রাত্রে ঘুমিয়েছে, কোনো সমস্যা হয়নি। আসলে বোনটা কতটা ডিপ এটা আমার জানা দরকার। ঠিক আছে ঠিক আছে, ওর আগে মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর তুমি না হয় আরেকবার ওকে ফোন করো। তবে আজকে কিন্তু আমি দাদা দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর কাছে একবার পুজো দিয়ে আসবো। অনেক বড় ফাড়া গেল আমাদের। আমার মনে হচ্ছে আমার ওখানে চলে যাওয়াটাই ঠিক। ও একা হ্যান্ডেল করতে পারবে না সিচুয়েশন। ঠিক পারবে, ঠিক পারবে। আসলে কি বলতো দাদা, ও না স্রোতকে বড্ড ভালোবাসে জানো। আর তাছাড়া ওখানে তো অনেক লোক আছে, অনেক লোক আছে ওখানে। ওরা আমাদের স্রোতকে ঠিক সুস্থভাবে বাড়িতে দিয়ে যাবে। আমি তোমাকে ওখানে একা যেতে দেব না। কিন্তু স্রোতের সঙ্গে আমার কথাটা বলা দরকার। আপনার প্রেশার কিছুটা লো আছে, অনেকটা ব্লাড লস হয়েছে তো, তাই এখনো লো আছে। সিস্টার, আপনি আমার একটু উপকার করে দেবেন? বাথরুমে যাবেন তো? চলুন আমি ধরছি। হ্যাঁ, সে তো যাবই। তার আগে আপনি আমার হাজবেন্ডকে একবার ডেকে দেবেন। এটা তো মেয়েদের ওয়ার্ড, এখানে ছেলেদের আসার নিয়ম নেই। শুধুমাত্র ভিজিটিং আওয়ার্সে 1 ঘন্টার জন্য আসতে পারবে। তাহলে আমি একবার বাইরে গিয়ে ওর সাথে দেখা করে আসি। আপনি না হয় আমাকে নিয়ে চলুন। আসলে এখানে আসার পর থেকে ওর সঙ্গে কথা হয়নি তো,
ও নিশ্চয়ই ভীষণ টেনশন করছে। আমি একবার ওর সাথে কথা বলে নিলে ঠিক হয়ে যাবে। আপনার মাথা খারাপ? আপনার উপরে কড়া নজর রাখার নির্দেশ আছে। ডক্টর চন্দ্র নিজেই আপনার অপারেশন করেছেন। উনি আসার আগে যদি আপনাকে আমরা বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সবার কপালে দুঃখ আছে। আপনি আপনি কাউকে কিছু বলতে যাবেন কেন? আমিও কাউকে কিছু বলবো না। দেখা করে এসে ভালো মানুষের মতো চুপচাপ এখানে শুয়ে পড়বো, তাহলেই তো হয়ে গেল, মিটে গেল ঝামেলা। প্লিজ সিস্টার, প্লিজ আমাকে একবার বাইরে নিয়ে চলুন। অসম্ভব, ডাক্তার না আসলে আমরা কিছু করতে পারবো না। আপনার যদি কিছু হয়ে যায় আমাদের সবাই চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আচ্ছা, আমরা সবাই তো এখানে ডাক্তার, আমি নিজেও একজন ডাক্তার, আমার বর ডাক্তার, আমার বন্ধুরা ডাক্তার। এই হসপিটালে তো হাজারটা ডাক্তার কিচকিচ করছে, তারা থাকতে আমার কেন কিছু হবে? প্লিজ সিস্টার, প্লিজ আমাকে নিয়ে চলুন না। আপনার হাজবেন্ড মানে ওই রাগী ডাক্তারবাবু সার্থক সেনগুপ্ত? সে কি এখানে এসেও রাগ দেখিয়ে ফেলেছে? হ্যাঁ, কিছুটা তো বটে। কালকে সারা রাত মনে হচ্ছে এখানে পায়চারি করেছেন। তা আপনাদের কতদিন বিয়ে হয়েছে? এখনো 1 বছরও হয়নি। আচ্ছা, ও কি খুব টেনশন করছিল? টেনশন বলে টেনশন, উনি একেবারে ছেলে মানুষের মতো ব্যবহার করছেন। একবার এখানে যাচ্ছেন, একবার ওখানে যাচ্ছেন, ওটির সামনে যাচ্ছেন, নখ খাচ্ছেন। আমাদের ছোট হাসপাতাল, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নেই। উনি পারলে কলকাতা থেকে তখনই সব জিনিসপত্র যেন এনে নেন। আপনি কিন্তু খুব লাকি ম্যাডাম। যেমন আপনার স্বামী তেমন আপনার বন্ধুরা সবাই মিলে আপনাকে কেমন সারা রাত আগলে রেখেছেন। আমার বন্ধুরা? ওরা কোথায়? তারা তো সবাই কাল সারা রাত বাসের মধ্যেই ছিল। অনেক বলার পরেও কিন্তু গেস্ট হাউসে যায়নি। সবার কিন্তু এমন কপাল হয় না ম্যাডাম। লাকি? হ্যাঁ, হয়তো সত্যিই আমি লাকি। মেসি ভাইটা এখন ওই দলের সঙ্গে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। দিদিভাই, তারও জীবন সুস্থির হচ্ছে না, আর আমি তার মধ্যে সবার এত ভালোবাসায় সেরে উঠলাম। ডক্টর ব্যানার্জিকে বলবো না, এখন যখন আর কোনো সমস্যা নেই তখন তোমায় রিলিজ করে দিতে, তাই না? এমনিও বেশি দিন হসপিটালে থাকলে যে কোনো সুস্থ মানুষই অসুস্থ হয়ে পড়বে, বুঝলে? এই হসপিটালের উল্টো দিকে ওপারের ফুটে বেশ ভালো কচুরি ভাত ছিল একটা দোকানে। চোখ পড়লো, দেখে খুব লোভ হলো আমার। একের পর এক 4টে কচুরি খেয়ে নিলাম, পারলাম না কন্ট্রোল করতে। প্রথমে খেয়ে খুব গিল্ট হলো, তারপর ভাবলাম যে 2টো খেলাম আমার হয়ে, মানে নিজের হয়ে খেলাম, আর 2টো তোমার হয়ে খেয়ে নিলাম। হাজার হোক কচুরি তো তোমার ফেভারিট, কিন্তু তুমি তখন খেতে পারবে না, তাই তোমার হয়ে আমি খেয়ে নিলাম। এরকম চুপ করে আছো কেন? তোমার কি মনে হয় অনির্বাণ, তোমার এই কচুরি নিয়ে ইউফোরিয়াটাই আমার সামিল হওয়া সম্ভব? রাই, কেন কেন তুমি সারাক্ষণ ওই এক ভাবনা চিন্তার মধ্যে থাকছো বলো তো? কেন ওই এক ধরনের ভাবনার বাইরে তুমি ভাবতে পারছো না? কি ভয়ানক নেগেটিভ ভাবনায় ভরপুর হয়ে থাকছো তুমি। কোনো পজিটিভ কথায় বিশ্বাসই করতে পারছো না। যেটাই বলছি, যাই বলছি, তার মধ্যে কুড়ে কুড়ে নেগেটিভিটিটাই বের করে আনার চেষ্টা করছো। আমি পজিটিভ থাকতে পারছি না, তার কারণ আমার কাছের মানুষরা আমাকে না জানিয়ে নানান কিছু করছে। এনাফ ইজ এনাফ, রাইট? সরি, সবকিছুর একটা লিমিট থাকে, রাই? আর সেই লিমিটটা তুমি প্রতিটা দিন ক্রস করে যাচ্ছ। সবকিছুতে তোমাকে জেদ দেখাতে হবে, তাই না? সবকিছুতে জেদ দেখাতে হবে। কেন কোনো কিছুই তুমি প্র্যাকটিক্যালি ডিল করতে পারো না বলো তো? তো কথা বলছিলাম না তোমার সঙ্গে, বলতে চাইছিলাম না। তুমি তো এলে কচুরি নিয়ে গল্প করতে আমার সঙ্গে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝেছো, যেটা ভালো মনে করেছো সেটাই করেছো, সেই সিদ্ধান্তটাই নিয়েছো। দেখো, আমিও তো এখন ফিট, উঠে বসে আছি, হাসতে বললে হাসবো,
আর কি করব আমি? গল্প করব তোমার সঙ্গে? আমার গল্প করার মুড নেই এখন, আমি কথা বলতে পারছি না এখন। আবার সেই এক ঘটনা, সেই এক জিনিস। যখনই আমাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটবে, আমাদের জীবনে কোনো ক্রাইসিস তৈরি হবে, তুমি আমাকে তোমার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবে। কেন বলো তো রায়? কেন? সবসময় তুমি এটাই করার চেষ্টা করবে যে আমি যা বলছি, যা ভাবছি সেগুলো সব ভুল। আর তুমি যা করছো, যা বলছো, যা ভাবছো সব ঠিক। কেন করো এটা? হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, অনেক ভুল করেছি জীবনে, ভুল সিদ্ধান্ত নিয়েছি, অন্যায় করেছি, কিন্তু সেসবের থেকে কিন্তু আমি বেরিয়ে আসা প্রাণপণ চেষ্টা করেছি। শুধু তাই নয়, বেরিয়েও এসেছি। আমি নিজেকে বদলানোর সবটুকু চেষ্টা করেছি, যা যা সম্ভব ছিল। তুমি নিজেও কিন্তু জানো, খুব ভালো করেই জানো তুমি আমার সেই চেষ্টা সৎ ছিল কি ছিল না। তারপর আজও তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না। কেন বলো তো রায়? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আমাদের সন্তানের শত্রু। তুমি এত কথা কেন বলছো? এত কৈফিয়ত কেন দিচ্ছ আমাকে? আমি কি কিছু জানতে চেয়েছি, নাকি তোমার কোনো জিনিস নিয়ে গিল্ট কাজ করছে? আর সেই লড়াইয়ের মাঠে নামলে। না রাই, আমার কোনো গিল্ট নেই। এতজন ডক্টর মিলে যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। আমার মনে হয় আমাদের সবকিছু ওনাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। মেডিকেলি তোমার জন্য যেটা ঠিক ওনারা সেটাই করবেন, সেই ভরসাটুকু আমার আছে ওনাদের উপরে। সার্থক এখানে ছিল, ও নিজে পুরোটা বুঝে আমাকে গাইড করে দিয়ে গেছে। আর কোনো উপায় ছিল না। তোমাকে সুস্থ করে তোলাটাও কি অন্যায়? হ্যাঁ, ভুল হয়ে গেছে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? তোমার কথা ভাবা আমি ছেড়ে দেব, ভাববো না তোমার কথা? সরি, আমি পারবো না সেটা করতে। টায়ার্ড লাগছে, রেস্ট নেব এখন। ভাবছিলাম, বেশ, আমারও তাই মনে হয়। আমি না থাকলেই বোধহয় তুমি বেটার থাকবে, ভালো থাকবে। ছাড়বে কবে আমায়? আজ ডক্টরের সঙ্গে কথা বলবো, তখন জানতে পারবো। তুমি এখনই বরং গিয়ে ফর্মালিটিসগুলো করে নিয়ে এসো আগে থেকে। এখন তো আর আমার এখানে থাকার কোনো দরকার নেই। বাড়ি চলে যাই। যদি আবার কোনো প্রবলেম হয় বা ওই খিচুনি টাইপের আবার কিছু হয়, তাহলে আবার না হয় অ্যান্টি কনভালসেন্ট দেওয়া হবে আমাকে, বা অন্য কোনো ওষুধ দেওয়া হবে যেটা আমাকে প্রাণে বাঁচিয়ে রাখবে। এইভাবে সারিয়ে তুলো আমাকে। ও, আমার ফোনটা কোথায়? কেন? আশ্চর্য, আমি আমার ফোনটাও চাইতে পারবো না? বাইরে বৌমনির কাছে আছে বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। এনে দাও, স্রোতকে ফোন করব। ও কেমন আছে জানা হয়নি। ও ফোন করেছিল, খবর নিয়েছে আমার? ও ঠিকঠাক ওখানে পৌঁছেছে তো? হ্যাঁ, না মানে ও যেখানে আছে সেখানে তো নেটওয়ার্ক ইস্যু আছে, লাইন ডিস্টার্ব করছে, তাই হয়তো কল করতে পারেনি। আর ওকে কেউ কল করে পায়নি। কি? কেউ ফোনে পায়নি? গোটা একটা দিন চলে গেল, ও একবারও ফোন করেনি আমাকে। মানেটা কি? এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, তোমরা কেউ ফোন করেছিলে? খবর নাওনি তোমরা কেউ? সার্থক কোথায়? তুমি সার্থককে একবার ডেকে নিয়ে এসো তো, আমি ওর সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই সার্থকের সঙ্গে স্রোতের কথা হয়েছে, তুমি নিয়ে এসো ওকে। সার্থক একটু বাড়িতে গেছে, ছিল এখানেই ছিল, বাড়িতে যেতে হলো ওকে। আসলে আঙ্কেল তো বাড়িতে একা আছেন, তাই ও বাড়ি চলে গেল। ও, তাহলে আমার ফোনটা দাও। কেন? তুমি ফোন নিয়ে কি করবে? আর তাছাড়া এখানে ফোন অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করবে না? এটা তো আইসিইউ নয়। অনির্বাণ, সব কিছুতে জেদ করতে বাধ্য করো না প্লিজ আমাকে। তুমি ফোনটা না এনে দিলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সিস্টারকে বলতে হবে। সিস্টার, বলো বলো। আইসিইউ না হোক, তুমি এখন অসুস্থ। কাকে ফোন করবে তুমি? কাকে ফোন করে কি কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়বে? তার থেকে এখানে শুয়ে থাকো না, রেস্ট নাও, আমি বাইরে আছি। এই আশ্চর্য আচরণটা কেন করছো তুমি অনির্বাণ? অদ্ভুত তো।
আর তুমি কি মনে করছো তুমি আমাকে ফোনটা না এনে দিলে অন্য একটা ফোন আমি ম্যানেজ করতে পারবো না? কাকে ফোন করবে তুমি? আশ্চর্য ব্যাপার, সেটাও তোমাকে বলতে হবে এখন? স্রোতকে ফোন করবো, আবার কাকে? তুমি ফোনটা দাও তো আমাকে। তারা আপত্তি করেননি বলে তাই আপনাকে ডাকতে পেরেছি। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। থ্যাংক ইউ। সার্থক, সার্থক, এটা কি হচ্ছে? ছাড়ো প্লিজ, ছাড়ো। দেখো, ওনারা আছেন এখানে, ওনারা দেখছেন আমাদেরকে। সার্থক, চুপ, একেবারে চুপ। কেমন দেখলে রাইকে? এমনিতে ঠিক আছে, কিন্তু ওটা অবুঝ ইম্যাচিওর বিহেভ করছে। অদ্ভুতভাবে আমার উপর রেগে আছে, জানি না কেন। ভাবছে আমিই কালপ্রিট, আমাকে সহ্য করতে পারছে না। ভাবছে যে আমাদের বেবির যদি কোনো ক্ষতি হয় সেটা নাকি আমার জন্যই হবে। আমি বুঝতে পারছি যে রাইয়ের এই ব্যবহারে তোমার এখন খারাপ লাগছে অনির্বাণ, কিন্তু ভাই তুমি তো বুঝতে পারছো যে ও কেন এরকম করছে। একটু সময় দাও, একটু সময় লাগবে, তারপর ও সব বুঝে যাবে। আর তুমি তো ওর কাছের মানুষ, তাই নিজের অসহায়তাটা তোমার কাছেই প্রকাশ করে ফেলছে। জানি, তবে বৌমনি আমার মনে হয় এবার রায়ের একটা প্রপার কাউন্সিলিং এর দরকার। ইনফ্যাক্ট ডক্টররাও কিন্তু এই একই কথা বলছিলেন, ওকে ওকে কাউন্সিলিং করাতে। অদ্ভুত সাসপিশিয়াস হয়ে আছে ও, কিসের থেকে কি সন্দেহ করবে বুঝে উঠতে পারছি না। কোন কথায় শান্ত থাকবে, কোন কথায় রেগে উঠবে, এটা বোঝার আগেই রিয়াক্ট করে ফেলছে। আমি জানি ব্যাপারটা এখন কঠিন অনির্বাণ, কিন্তু আমাদের এখন ধৈর্য রাখতে হবে। আর কাউন্সেলিং করালেও এই মুহূর্তে করানো সম্ভব হবে না বোধহয়, তাই তোমাকেই শক্ত থাকতে হবে। আমি শক্ত আছি। আন্টি কেমন আছেন এখন? আন্টির সাথে তো আর কথা হলো না। ইনফ্যাক্ট স্রোতের খবরটা পাওয়ার পরও আমি আর ওনার সাথে কথা বলে উঠতে পারিনি। হ্যাঁ, মা মোটামুটি নিজেকে সামলেছেন। আমি তো সকালে ওষুধ টষুধ দিয়ে রান্না করে এলাম। তুমি তো একটু রেস্ট নিতে পারতে। তুমি আবার এলে কেন? তোমার শরীরের উপর দিয়ে কম ধকল যাচ্ছে? বিক্রম ওদিকে স্রোতের কাছে গেছে, এদিকে হসপিটালে তুমি রাত জাগছো। ভালো লাগছে না, কি যে চলছে। অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই তো রাইকে হয়তো আজই ছেড়ে দেবে, আমিও বাড়ি চলে যাব। বিক্রমের সাথে কথা হলো? স্রোতের খবর কি? হ্যাঁ, কথা হয়েছে, এখন ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠেছে, আর মনের দিক থেকে তো বরাবরই একটু শক্ত ধাঁচের। ও, রায়ের ফোনটা কি তোমার কাছে আছে? ও চাইছে। হ্যাঁ, আমার কাছে আছে। এই নাও, কিন্তু কাকে ফোন করবে রাই? স্রোতকে? হ্যাঁ, ওকেই তো ফোন করবে বললো। আমি ওখানে নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক নেই এসব বলে ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু ওর জেদ তো জানোই। বেশি বললে যদি আরো জেদ চেপে বসে। কিন্তু স্রোতকে না পেয়ে যদি অন্য কাউকে করে, তাহলে তো ব্যাপারটা জেনে যেতে পারে। তখন না আবার কোনো অন্য বিপত্তি হয়। তুমি ওদিকে একটু বলে দাও।
যদি রাই ফোন করে, রাই যেন কোনো মতেই স্রোতের ব্যাপারটা বুঝতে না পারে। রাই সার্থকের খোঁজ করছিল আমার কাছে, আমি বলেছি ও বাড়ি গেছে। ঠিক আছে, আমি দেখছি। পই পই করে তোমাকে মানা করেছিলাম, 100 বার তোমাকে বুঝিয়েছিলাম স্রোত এই জায়গাটা ভালো নয়, এখানে আসার দরকার নেই, মেডিকেল ক্যাম্পে এখানে আসতে হবে না তোমাকে। কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই তোলোনি। এখন দেখছো তো কেন আমি মানা করেছিলাম, কেন আমি রাগ দেখিয়েছিলাম তোমার এখানে আসার জেদ দেখে। কিন্তু তুমি তো আমার কথা শুনবেই না, তুমি তো তোমার বাপির মেয়ে। এখন দেখছো তো কি অবস্থায় তুমি পড়ে আছো। সার্থক, সার্থক প্লিজ প্লিজ শান্ত হও। তুমি ওকে এভাবে বকাঝকা করলে তো আমার টেনশনে আরো উইক লাগতে শুরু করবে। স্রোত, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না তোমাকে এই অবস্থায় দেখতে। তোমার কতটা রক্ত বেরিয়েছে কোনো আইডিয়া আছে? তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করো, ওরাই তো রক্ত দিয়েছে। জিজ্ঞেস করবোই তো, আর ওদের থ্যাঙ্কসও বলবো। কি সুন্দর ব্যাপার বলো তো, আমার বন্ধুদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হয়ে গেল। চুপ করো, একদম ডেপমি করবে না। কাল সারা রাত সবাই না খেয়ে না ঘুমিয়ে টেনশনে অর্ধেক হয়ে গেল, আর ওনার এখন রসিকতা পাচ্ছে। আমার বন্ধুগুলো কিন্তু তোমার থেকে বেশি ম্যাচিওর। ওরাও তো আমার জন্য সারা রাত অপেক্ষা করলো, কিন্তু তোমার মতন কাণ্ড করেনি। শুনলাম নাকি তুমি সবাইকে বুকে ঝোঁকে একসা করেছো। আশ্চর্য, আমি আর ওরা এক হলাম? হ্যাঁ স্রোত, আমার কতটা টেনশন হচ্ছিল সেটা তুমি বুঝতে পারছো আদৌ? সেই টেনশনের অর্ধেক তো উসুলি করে নিয়েছো আমাকে বকাঝকা করে। স্রোত, একদম হাসবে না, একদম হাসবে না তুমি। আমার মন বলছিল কিছু একটা খারাপ হতে চলেছে। আমি জানি না কেন, আমার সিক্স সেন্স আমাকে বলছিল তোমার এখানে আসা উচিত হবে না। হাসতে বলো, কেউ শুনলে কি হবে বলো তো? তাদের সার্থক স্যার এইসব কথা বলছে, মন কু ডাকছে, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা অশুভ হবে। এইসব কথা তো একটা ডাক্তারের মুখে মানায় না। এসব কথা বলো না, তোমাকে মানায় না, একজন ডাক্তারকে মানায় না। আর ওখানে যেটা হয়েছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টটা তোমার সাথেই হতে হতো। কই, আর তো কারোর গুলি লাগলো না? হ্যাঁ, আর তো কেউ তোমার মতো পড়ে নেই এরকম। কারণ আর কারোর বাড়ির লোক তোমার মতন এরকম উল্টো ভাবনা ভাবেনি। ও, আমি উল্টো ভেবেছি বলে এটা হয়েছে, এটাই বলতে চাইছো তাই তো? আরে বাবা, সবে তো এরকম রাগ করছো কেন? বসো, আমি বলছি বসো। এবার তোমার রাগটাকে একটু ছুটিতে পাঠিয়ে আমাকে বলবে দিদিভাই কেমন আছে, আর কোনো কমপ্লিকেশন? আশ্চর্য ব্যাপার তো, কিছুতেই নাম্বারটা পাচ্ছি না, বিপ বিপ করে কেটে যাচ্ছে। আমি না লাইনে পাচ্ছি না। অনির্বাণ, তুমি একবার দেখো তো। তোমাকে বললাম না রাই, স্রোত যেখানে গেছে এটা একটা রিমোট এরিয়া, ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে অলরেডি। সকাল থেকে অনেকেই ওকে ফোনে ট্রাই করেছিল, কারো কথা হয়নি ঠিক করে ওর সাথে। ফোনে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, ফোন বন্ধ হয়ে যেতে পারে। আর তাছাড়া তুমি ওকে ফোনে পাচ্ছ না, আমি কি করে ওকে ফোনে পাবো? তুমি একটা কাজ করো তো, তুমি ওর কোনো একটা বন্ধুকে ফোন করো, কারোর না কারোর ফোনে একটা নেটওয়ার্ক নিশ্চয়ই থাকবে। কি অদ্ভুত কথা বলছো, ওর বন্ধুদের নাম্বার আমার কাছে কোথা থেকে থাকবে? আমার কাছে আছে নাকি? তাছাড়া ওরা ওখানে একটা কাজে গেছে, সেখানে বারবার ওদেরকে ভেবে ফোন করে ডিস্টার্ব করা উচিত বলো তো তুমি? নেটওয়ার্ক ইস্যু আছে ওখানে, স্রোতকেই ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে বাকি কাউকে ফোন করে কি করে পাওয়া যাবে? কেন তুমি অবুঝের মতো করছো বলো তো? আরে আশ্চর্য কথা তো অনির্বাণ, এটা অবুঝের মতো কি আছে? আমার বোনের সঙ্গে আমি কথা বলতে চাইছি অনির্বাণ, ওর সঙ্গে আমার রোজ কথা হয়, সব সময় খবর নেয় ও আমার। আর ও নিশ্চয়ই জানে আমি এখন হসপিটালে অ্যাডমিট আছি, কিছু একটা হয়েছে আমার, তারপরও একবারও ফোন করেনি। এটা অদ্ভুত না? আমার টেনশন হবে না? একা একা অত দূরে গেছে, তার মধ্যে কোনো খবর নেওয়া যাচ্ছে না। আর তোমরা এত গা ছাড়া হয়ে কি করে আছো আমি সত্যি বুঝতে পারছি না সেটা। ছাড়ো, তোমাকে কিছু করতে হবে না, আমি সার্থককে ফোন করছি, ওর কাছে নিশ্চয়ই থাকবে স্রোতের বন্ধুদের নাম্বার।
অ্যান্টি কনভালসেন্ট এখন এই সময়? স্রোত, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা সবাই চিন্তা ভাবনা করে এটা করেছি। তুমি আর এখন এসব ভেবে কিছু করতে পারবে না। অ্যান্টি কনভালসেন্ট, ফিটাসের যদি কিছু হয়? দিদিভাই নিশ্চয়ই ব্যাপারে কিছু জানে না, জানলেও কোনো মতেই রাজি হতো না। স্রোত, ওর রাজি হওয়ার উপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত থেমে থাকতে পারে না প্রতিবারে, তাই না? সেটাও ঠিক। আচ্ছা, দিদিভাই এখন ভালো আছে তো? স্রোত, অনেস্টলি স্পিকিং আমি জানি না, তবে সব ঠিক থাকারই কথা। দাদার সঙ্গে অনির্বাণদা বা বৌমনির কথা হয়েছে হয়তো, আমি জানি না, আমি জানতে চাইনি। দাদাভাই কোথায়? বাইরেটায় আছে। আশ্চর্য তো, তুমি তুমি দাদাভাইকে বাইরে দাঁড় করিয়ে রেখে একা চলে এসেছো। আচ্ছা, ও কি ভাবলো বলো তো? যাও, তুমি দাদাভাইকে ডেকে আনো। সকালের ভিজিটিং আওয়ার্স তো এক্ষুনি শুরু হয়ে যাবে, তুমি দাদাভাইকে আসতে বলো। অদ্ভুত ব্যাপার তো, সার্থক তো আর ওখানে যায়নি, তাহলে ওর ফোন অফ কেন? সবাই একসঙ্গে ফোন অফ করে বসে আছে নাকি? স্রোত নিশ্চয়ই জানে না আমার ইঞ্জেকশনের ব্যাপারটা, জানলেও কিছুতেই অ্যালাউ করতো না। ও অ্যালাউ করা না অ্যালাউ করাতে কি এসে যায় বলো তো? হ্যাঁ, স্রোত তোমার ট্রিটমেন্ট করছে না রাই, একই কথা কতবার বলবো আমি তোমাকে? কত বড় বড় ডক্টরসরা তোমাকে দেখছেন, তাদের যেটা ঠিক মনে হয়েছে তারা সেটা করেছে। তাছাড়া সার্থকও তো এখানে ছিল, ও তো তোমাকে দেখেছে। স্রোত এখানে থেকে কি করতো? স্রোত ফোনে ওপার থেকে তোমাকে কোনো সাজেশন দিত, কিছু বলতো করতে? তোমার মনে হয় সেটা সার্থক অ্যালাউ করতো? সেটা করলেও চিকিৎসা শাস্ত্র অনুযায়ী সেটা নৈতিক কাজ বলে মনে হয় তোমার? তোমার সঙ্গে এটা নিয়ে কথা বলাই বৃথা। তাই আমার মনে হয় তুমি এভাবে বারবার ফোন করে অকারণে নিজের স্ট্রেস বাড়াচ্ছ, এরপর কিন্তু প্রেশারটা শুট আপ করবে। তুমি প্লিজ এটা নিয়ে আর কথা বাড়িও না অনির্বাণ। আমি আমার বোনের সঙ্গে কথা বলতে চাইছি, ওর খোঁজ পাচ্ছি না, ওর খবর নেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা তোমার কাছে অকারণ বলে মনে হতে পারে, আমার কিছু করার নেই। যতক্ষণ না তোকে চোখের দেখা দেখছিলাম ততক্ষণ মনটা শান্ত হচ্ছিল না রে। তোর বৌমনি কন্টিনিউ ফোন করে যাচ্ছিল, আমরা কেউ সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আচ্ছা, মা জানে রে? হ্যাঁ জানি, একদিকে তুই আর একদিকে রাই। আমাদের অবস্থাটা একবার ভেবে দেখেছিস? এই জন্যই আমি ওকে বারবার আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কে কার কথা শোনে? আরে বাবা, সার্থক বকাবকি করার সময় না এটা। ওর সাথে যেটা হয়েছে সেটা তো যে কোনো কারোর ভাবনা চিন্তার বাইরে। ও তো ক্যাম্পে গেছিল, ও কি করে জানবে যে ওখানে এরকম একটা কিছু ঘটে যাবে? দেখেছিস তো দাদাভাই, কিছুক্ষণ চুপ করেছিল, আবার বকাবকি শুরু করেছে। আরে বাবা, আমি একদম ঠিক আছি, একেবারে ফিট এন্ড ফাইন, আর কটা দিনের মধ্যে একেবারে রিকভার করে যাব। জানি তো, আমার ব্রেভ বোন। দাদাভাই, তুই ফিরে যা, ওখানে তুই নেই, সার্থক নেই, দিদিভাই কিছু না কিছু সন্দেহ করবে, আবার সে নিয়ে টেনশন করবে। ওর যখন সেন্স ফিরেছে ও সবার খোঁজ করবে। অনির্বাণদা তো ওখানে সবকিছু সামলাচ্ছে, তবে তুইও না থাকলে, সার্থকও না থাকলে ও কিছু না কিছু সন্দেহ করতে বাধ্য। হ্যাঁ, আমি এবার ফিরে যাবো রে। বাস তোর সাথে কথা হয়নি, তোকে দেখতে পাইনি, তাই অস্থির লাগছিল। এবার দেখে নিয়েছি, এবার আমাকে যেতে হবে। অনির্বাণ একা হাতে সবটা সামলাচ্ছে ওখানে, আমাকে ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে। দাদাভাই, তুই কিসে ফিরবি? বাবা, এখানে বেশ কয়েকটা ট্রেন আছে, আমি দেখলাম তো, ওই তো হাফ অ্যান আওয়ারের মধ্যেই একটা ট্রেন আছে কলকাতা যাওয়ার জন্য। তুই এত টেনশন করিস না, আমি ঠিক চলে যাব। সবচেয়ে বড় টেনশন রিলিফ সার্থক এখানে আছে, আমার আর কোনো চিন্তা নেই। দাদা, তুমি ড্রাইভারকে নিয়ে স্টেশন চলে যাও, গাড়িটা এখন লাগবে না। ও, এটা ভালো হলো, ঠিক আছে, আমি ওকে ডেকে নিচ্ছি। আর এই যে
সার্থক যা যা বলবে সবটা শুনবি, কোনো বাহাদুরি দেখাবি না। একটা বড় অপারেশন হয়েছে, কোনো পাকামো নয়, মনে থাকবে। আমি আসি, টাটা। দাদা ভাই, হ্যাঁ? স্টেশনে গিয়ে কিন্তু কিছু খেয়ে নিস। খেয়ে নেবো, আসছি। দাদা ভাইয়ের উপর দিয়ে খুব ধকল যাচ্ছে। চাপা মানুষ, মুখে কিছু না বললেও শরীরের ধকল মুখে ছাপ ফেলেছে। আচ্ছা স্রোত, একটা কথা তোমাকে জিজ্ঞেস করা হয়নি। ওই যে দলটা তোমার উপর অ্যাটাক করলো, তাদের মধ্যে কাউকে তুমি চেনো বা আগে কখনো দেখেছো? মানে আমি আমি ওদের কিভাবে চিনবো? না, আত্রি, কিঞ্জল ওরা বলছিল যে তাদের মধ্যে কেউ একজন তোমার নাম ধরে ডেকেছে। কে বলো তো? তুমি তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আর ওরাই কি বলতে কি বলেছে ভগবান জানে। ওই ক্যাবসের মধ্যে ওদের মধ্যেই হয়তো কেউ আমার নাম ধরে ডেকেছে। আচ্ছা তুমি বলো, আমি এর আগে এখানে কখনো এসেছি নাকি? এরকম একটা জায়গায় আমি কাউকে কি করে চিনবো বলো? তুমি না চিনলেও সে তোমাকে চিনে, সেটা কি করে হয়? স্রোত, ওরা খুব শিওর হয়ে আমাকে কথাটা বলেছে। আমার মনে হয় না ওরা ভুল করছে। তোমার দিদি ফোন করেছে। ফোনটা ধরো, স্পিকারে দাও। আর দেখো ও যেন কিছু আঁচ না করে। ঠিক আছে। হ্যালো দিদি, গুড মর্নিং। শরীর কেমন? সার্থক, তুমি কোথায় সার্থক? আমি তো বাড়িতে। অ্যাকচুয়ালি কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানেই বেরোতে হবে আর কি। কেন বলো তো? না আসলে স্রোতকে ফোনে পাচ্ছি না আমি, তাই তোমাকে ফোন করছিলাম আর কি। তোমার সঙ্গে ওর কথা হয়েছে গো? তুমি জানো ও কেমন আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, স্রোত ঠিক কেন থাকবে না? ও কালকে রাতে পৌঁছে আমাকে ফোন করেছিল। ও একদম ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ও আচ্ছা, মানে ও একদম ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে তো? কিছু হয়নি তো? আসলে ওনা ওখানে যাওয়ার পর থেকে একবারও কথা হয়নি ওর সঙ্গে আমার, তাই একটু টেনশন হচ্ছিল আর কি। আসলে দিদি, পিয়ালবনি তো রিমোট এরিয়া, তাই ওখানে নেটওয়ার্ক ইস্যু হয়। ও আমাকে সবটা জানিয়েছিল, ও পৌঁছে আমাকে জানিয়েছিল। ওদের মেডিকেল ক্যাম্প থেকে অনেকটা দূরে গিয়ে ফোন করতে হচ্ছে আর কি। নেটওয়ার্কটা ওখানেই পাওয়া যাচ্ছে। দিদি, আমি তোমার খবর ওকে দিয়েছি, ও সবটা জানে। আর ও তোমায় নিয়ে খুব চিন্তাও করছিল। আমার খারাপ লাগছিল একটু, মানে চিন্তাই হচ্ছিল আর কি। ও তো সবসময় ফোন করে আমাকে, খবর নেয়, তারপর জানে যে আমার শরীর খারাপ, আমি হসপিটালে আছি। অনির্বাণকেও একটা ফোন করেনি, আমাকেও একটা ফোন করেনি। না না, ও তোমাকে ফোন করবে কি করে? ও তো জানে যে তুমি এমার্জেন্সিতে আছো, হয়তো ভেবেছে তুমি আইসিইউতে আছো। আমি তোমার সব খবর ওকে দিয়েছি। ও যতবার আমাকে ফোন করেছে ও তোমার খবর নিয়েছে। আর ও আমাকে বলেছে রাতে নেটওয়ার্ক এরিয়াতে এলে ও সবার প্রথম তোমাকেই ফোন করবে। সারাদিনে একবারও কল করার সময় পাবে না? আসলে দিদি, এই ধরনের মেডিকেল ক্যাম্পে দম ফেলার সময় থাকে না। প্রচুর রুগী আসে তো, তাদের চিকিৎসা করা, ওষুধ বোঝানো এইসব থাকে তো। তুমি একদম চিন্তা করো না, স্রোত তোমাকে ফোন করবে, একদম চিন্তা করো না। স্যার, পুলিশ এসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। চুপ করুন, ফোনে কথা বলছি। হ্যালো হ্যালো সার্থক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, তোমার কথাগুলো কিরকম কেটে কেটে যাচ্ছে সার্থক। হ্যালো, পুলিশ নিয়ে কি কথা হলো সার্থক? কি হয়েছে আমাকে বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসছে দিদি। আসলে আমাদের কলেজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ডিপার্টমেন্টে, সেই জন্যই পুলিশ আর কি আমার সাথে কথা বলতে এসছে। আমি পরে ফোন করবো তোমাকে। হ্যাঁ, রাখছি। এক্ষুনি বললো
বললো বাড়িতে আছে, এখন আবার বলছে কলেজের অ্যাক্সিডেন্টে। আমি কোন একটা মহিলারও গলা পেলাম, মহিলা তাহলে কোথা থেকে এলো? পুলিশ নেই কি বা বলছিল? সার্থক কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে? স্যার, ম্যাডামকে ডাক্তার চন্দের অফিস রুমে শিফট করা হয়েছে। পুলিশ এসে গেছে, জানেন তো ওরা একেবারে এরপর খবরের কাগজে লোকজন চলে আসলে তো খুব অসুবিধা হয়ে যাবে স্যার, অন্যান্য পেশেন্টদের অসুবিধা হবে। তাই আমি ম্যাডামের সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি, আপনি যদি একটু বাইরে যান তো ভালো হয় স্যার। ঠিক আছে। মেসি ভাই, তোর কথা আমার মনের মধ্যেই থাকবে। পুলিশ হোক বা সাংবাদিক, কেউই জানবে না আমি তোকে দেখেছি। আমি তোকে মেরে ফেলতে চাইনি স্রোত, আমি মারতে চাইনি তোকে, আমি সত্যি তোকে মারতে চাইনি। তুই তুই হয়তো বিশ্বাস করবি না, তুই হয়তো ভুল বুঝছিস আমাকে। নিশ্চয়ই ভাবছিস মেসি ভাই আবার কোনো খারাপ কাজে ঢুকে এরকম করলো। না স্রোত, আমি তোকে মারতে চাইনি, আমি তোকে গুলি করতে চাইনি। ভগবান, কেমন আছো? কেমন আছিস তুই? সুস্থ আছিস তো? তুই বেঁচে আছিস কিনা সেটুকু যদি জানতে পারতাম। ভগবান। অনেক হয়েছে নীলাঞ্জনা, তোর কান্নাটা বন্ধ করো। গতকাল থেকে তোমাকে তোমার নিজেকে কন্ট্রোল করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে, আর না, সময় নষ্ট করার মতো এত লাক্সারি আমাদের হাতে কিন্তু নেই। অনেক সময় নিকটজনের মৃতদেহ ফেলে আমাদের লুকিয়ে পড়তে হয় মিশনের তাগিদে। আর এখানে তো তোমার হাত ফসকে একজনের গায়ে গুলি লেগেছে, সে মরেনি, বেঁচে আছে। এখন চলো, অনেক কাজ আছে, যেতে হবে। হ্যাঁ কমান্ডার, আমি তৈরি। কি কাজ বলো, আমি তৈরি। আমাদের কালকের বাকি কাজটা শেষ করতে হবে। বাকি কাজ? না, আবার কোনো অপারেশন নয়, গ্রামে অনেক কাজ বাকি আছে নীলাঞ্জনা। আমরা যে ওষুধগুলো আনতে পেরেছি সেটা নিয়ে তুমি আর আমি ভবেশ ডাক্তারের কাছে যাব। লোকটা যদিও এখন চোখে দেখে না, হাত কাঁপে, খুব খিটখিটে হয়ে গেছে, তবে ডাক্তার ছিল একদম ওস্তাদ। আমাদের অনেক কাজ করেছে একটা সময়, ছুটে ছুটে আমাদের ডেরায় গিয়ে আমাদেরকে সারিয়ে তুলেছিল। তার কাছে কেন যাবে? তুমি তো বলছো সে এখন চোখে দেখতে পারে না। হ্যাঁ, চোখে দেখতে পায় না ঠিকই, তোর অসুখ ধরার ক্ষমতা অব্যর্থ। তুমি আর আমি ওর চোখ হব। আমরা ওষুধগুলো নিয়ে গিয়ে ওদের নাম আর কম্পোজিশন বলবো, চিনে নেব কোনটা কিসের ওষুধ। এখানে মেডিকেল ক্যাম্প যখন পড়েছে তখন ওই লুট করা ওষুধের পেটিতে জ্বর, পেট খারাপ, ম্যালেরিয়া, কৃমি, এই সব কিছুর ওষুধ নিশ্চয়ই থাকবে। আপাতত সেগুলো দিয়ে কাজ শুরু করা যাক। একটা কথা বলার ছিল শুধু। বলো। একটা একটা উপকার করবে, কোনোভাবে ফোন করে বা কোনো একটা উপায়ে একটা খবর খবর পাওয়ার চেষ্টা করবেন। মানে স্রোতের একটা খবর, ও কেমন আছে না আছে। আমরা যেখানে কাজ করি তার 20 কিলোমিটারের মধ্যে আমরা মোবাইল ব্যবহার করি না, এটা তো তুমি জানো নীলাঞ্জনা। জানি আমি, কিন্তু তাও একটা খবর জোগাড় করা যাবে না স্রোত কেমন আছে না আছে। আমি জানি ওর হাতে গুলি লেগেছে, কিন্তু তাও ও কেমন আছে না আছে এটা জানার জন্য আমার মনটা খুব ছটফট করছে। প্রথম পাতার শেষের দিকে তোমার খবরটা আছে, পড়ে নাও। শুধুমাত্র তোমার জন্য সকালবেলা 10 কিলোমিটার সাইকেল চালিয়ে টাউনে গিয়ে খবরটা নিয়ে এসেছি।
স্বাস্থ্য শিবিরে দুষ্কৃতী হানা, আহত একজন। পিয়ালবনিতে স্বাস্থ্য পরিষেবা দিতে আসা কলকাতার ডাক্তার দলের ওপর ডাকাত দলের হামলা। আহত ডাক্তার স্রোতস্বিনী সেনগুপ্তকে সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে তরুণী ডাক্তার এখন সুস্থ আছেন। হাতে লাগা গুলি বের করা হয়েছে, অবস্থা স্থিতিশীল।